আচ্ছা, মহাভারত বলতে আমাদের কি মনে হয়? ধর্ম, অধর্ম, নীতি, অন্যায়ের গল্প, তাই তো? কিন্তু যদি বলি এটা তার চেয়েও অনেক বেশি কিছু, যদি বলি এটা আসলে এক হারিয়ে যাওয়া সুপার অ্যাডভান্সড সভ্যতার শেষ সতর্কবার্তা, কিছু উৎস তো ঠিক এমনটাই দাবি করে। তাদের ব্যাখ্যা অনুযায়ী হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রে যা হয়েছিল সেটা সাধারণ কোনো যুদ্ধ ছিল না। ওটা ছিল এমন এক টেকনোলজিক্যাল ব্যাটল যেখানে দেবতাদের মতো প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, কুরুক্ষেত্রের বিশাল প্রান্তর, যুদ্ধ চলছে, কিন্তু রথগুলো মাটিতে নয়, হাওয়ায় ভাসছে, মাধ্যাকর্ষণকে বুড়ো আঙুল দেখিয়ে। আকাশ থেকে আগুনের গোলা ঝরে পড়ছে, আর এমন সব অস্ত্র ব্যবহার হচ্ছে যা আজকের দিনের টেকনোলজিকেও হয়তো হার মানিয়ে দেবে। অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু উৎসগুলো ঠিক এই রকমই একটা ছবি তুলে ধরে। আর ঠিক এখানেই আমাদের আসল প্রশ্নটা চলে আসে। মহাভারতে যা যা লেখা আছে সেগুলো কি শুধুই রূপকথা, শুধুই কল্পনা, নাকি ওগুলো আসলে এক হারিয়ে যাওয়া অ্যাডভান্স টেকনোলজির সাংকেতিক বিবরণ? চলুন এই আলোচনাতে আমরা উৎসের সেই অদ্ভুত দাবিগুলোই একটু ঘেঁটে দেখি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই ঢু মারা যাক দেবতাদের সেই অস্ত্রাগারে, যেমনটা উৎসগুলো বর্ণনা করে। সেখানে কি কেবল সাধারণ তীরধনুক ছিল, নাকি এমন সব টেকনোলজি যা আমাদের কল্পনারও বাইরে? আচ্ছা, শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের কথা ভাবা যাক। উৎসগুলোর মতে ওটা কোনো সাধারণ চাকতি ছিল না, ওটা ছিল আজকের দিনের একটা হাইলি অ্যাডভান্সড অটোনমাস ড্রোনের মতো। ভাবুন একবার, ওটা টার্গেটকে নিজে নিজেই খুঁজে নিত, পথে কোনো বাধা এলে সেটাকে এড়িয়ে যেত, আর কাজ শেষ হলে ঠিক মালিকের কাছে ফিরে আসত। এখানেই শেষ নয়, উৎসগুলো আরও বলছে এই চক্র হয়তো শ্রীকৃষ্ণের ডিএনএ বা ব্রেনওয়েভের সাথে কানেক্টেড ছিল, মানে অস্ত্র আর ব্যবহারকারীর মধ্যে একটা পার্সোনাল লিঙ্ক, অনেকটা এখনকার বায়োমেট্রিক সিস্টেমের মতো, কিন্তু আরও অনেক উন্নত। এবার আসি অর্জুনের কথায়। তার অস্ত্রগুলোও কিন্তু কম ছিল না। বলা হয় অর্জুন যখন কোনো শক্তিশালী অস্ত্র ছুটতেন, আকাশে নাকি সূর্যের থেকেও বেশি উজ্জ্বল আলো জ্বলে উঠত। উৎসগুলোর ব্যাখ্যাটা কি জানেন? তাদের মতে এগুলো ছিল গাইডেড এনার্জি মিসাইল, মানে এমন মিসাইল যা হিট সিগনেচার বা তাপ ট্র্যাক করে টার্গেটকে ধ্বংস করত। আর এগুলো অ্যাক্টিভেট করা হতো কি দিয়ে? সম্ভবত মন্ত্র দিয়ে, যা আসলে ছিল এক ধরনের ভয়েস কমান্ড। ব্যাপারটা শুধু মিসাইল পর্যন্তই সীমাবদ্ধ ছিল না, আবহাওয়াকেও নিয়ন্ত্রণ করা হতো। কর্ণের বরুণাস্ত্রের কথা ভাবুন। একটা মন্ত্র বা ভয়েস কমান্ডের মাধ্যমে এমন এক অস্ত্রকে অ্যাক্টিভেট করা হতো যা মুহূর্তের মধ্যে আবহাওয়া বদলে দিয়ে ঝমঝম করে বৃষ্টি নামাতে পারত। আজকের দিনে যেটাকে আমরা ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টি বলি, হয়তো এটা ছিল তারই কোনো সুপার অ্যাডভান্সড সংস্করণ, একটা ভয়েস কন্ট্রোলড সিস্টেম যা মানুষের ইচ্ছেতেই চলত। কিন্তু এই সব কিছুর ওপরে ছিল এক অস্ত্র, ব্রহ্মাস্ত্র, সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে বিধ্বংসী। আর উৎসের বিশ্লেষণ অনুযায়ী এই অস্ত্রের ব্যবহারের যে বর্ণনা পাওয়া যায়, তার সাথে একমাত্র আজকের পারমাণবিক বোমার বিস্ফোরণেরই তুলনা চলে। আর এখানেই কিছু অদ্ভুত প্রমাণ সামনে আসে। যেমন আজকের রাজস্থানের কিছু জায়গায় এমন তেজস্ক্রিয়তা পাওয়া গেছে যার কোনো ব্যাখ্যা নেই। সেখানে কোনো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নেই, কোনো পরীক্ষাও হয়নি। বিজ্ঞানীরা সেখানে এমন মাটিও খুঁজে পেয়েছেন যা প্রচণ্ড তাপে গলে কাঁচের মতো হয়ে গেছে, ঠিক যেমনটা একটা পারমাণবিক বিস্ফোরণের গ্রাউন্ড জিরোতে হয়। তাহলে প্রশ্নটা থেকেই যায়, ব্রহ্মাস্ত্র কি সত্যি সত্যি একটা অ্যাটম বম ছিল? আরেকটা ঘটনা দেখুন। যুদ্ধের শেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার রথ থেকে তাড়াতাড়ি নেমে যেতে বলেন, আর যেই না তারা নামলেন, সঙ্গে সঙ্গে গোটা রথটা দাউ দাউ করে জ্বলে ছাই হয়ে গেল। এর পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি হতে পারে? হয়তো রথটাতে একটা সেলফ ডিস্ট্রাক্ট সিস্টেম ছিল, মানে আত্মধ্বংসের ব্যবস্থা। উদ্দেশ্য একটাই, রথের ভেতরের অ্যাডভান্স টেকনোলজি যেন কোনো ভুল হাতে না পড়ে, ঠিক যেমনটা আজকের দিনের মিলিটারিতেও করা হয়। তো এতক্ষণ তো আমরা ধ্বংসের প্রযুক্তির কথা বললাম, কিন্তু সেই সভ্যতা কি শুধুই ধ্বংস করতে জানত? উৎসগুলো বলছে না, তাদের জ্ঞান ছিল আরও অনেক গভীর। জীবনকে ডিজাইন করার মতো প্রযুক্তি ছিল তাদের কাছে। চলুন এবার ধ্বংসের জগৎ থেকে বেরিয়ে সৃষ্টির জগতে ঢোকা যাক। এর সবচেয়ে অবাক করা উদাহরণ হিসেবে উৎসগুলো কৌরবদের জন্মের ঘটনাটা তুলে ধরে। গল্পটা আমরা জানি, গান্ধারের গর্ভ থেকে একটা মাংসপিণ্ড বের হয়, আর মহর্ষি ব্যাস সেটাকে ১০০টা টুকরো করে আলাদা আলাদা পাত্রে রেখে দেন। ৯ মাস পর সেই প্রত্যেকটা পাত্র থেকে একটা করে শিশুর জন্ম হয়। উৎসগুলোর মতে এটা ছিল একটা ম্যাসিভ স্কেলের ক্লোনিং আর আর্টিফিশিয়াল ইনকিউবেশন এক্সপেরিমেন্ট, মানে জৈবিক গর্ভের বাইরে শিশুর জন্ম দেওয়া, যা আজকের বিজ্ঞানের থেকেও কয়েক ধাপে গিয়ে। আরেকটা উদাহরণ হচ্ছে বলরামের জন্ম। তার ভ্রূণকে দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে ট্রান্সফার করা হয়েছিল।
ভাবুন তো কোনো রকম আধুনিক সার্জিক্যাল যন্ত্রপাতি ছাড়াই এত জটিল একটা কাজ করা হয়েছিল। এটা কি আজকের দিনের আইভিএফ বা এমব্রিও ট্রান্সফারের কোনো সুপার অ্যাডভান্সড ফর্ম ছিল? আর অভিমন্যুর গল্পটা তো আরও অবিশ্বাস্য। গর্ভে থাকতেই চক্রব্যূহে ঢোকার কৌশল শিখে ফেলা। উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী এটা শুধু কানে শুনে শেখা ছিল না, এটা ছিল এক ধরনের টেকনোলজিক্যাল ডেটা ট্রান্সফার। মানে জটিল তথ্য সরাসরি মায়ের গর্ভে থাকা শিশুর মস্তিষ্কে ইমপ্রিন্ট করে দেয়া হতো। অস্ত্র, বায়োটেকনোলজি। এরপর আমরা এমন এক স্তরে যাচ্ছি যেখানে প্রযুক্তি আর মানুষের মন সরাসরি একে অপরের সাথে কথা বলতো। চলুন দেখি। যেমন ধরুন সঞ্জয়ের দিব্যদৃষ্টি। শত শত কিলোমিটার দূর থেকে উনি কুরুক্ষেত্রের যুদ্ধ লাইভ দেখছিলেন। কিভাবে? উৎসগুলোর মতে এটা কোনো ম্যাজিক ছিল না, এটা ছিল একটা হাই ফ্রিকোয়েন্সি নিউরাল কানেকশন সিস্টেম। মানে এমন একটা প্রযুক্তি যা দূর থেকে যুদ্ধের ছবি, শব্দ, এমনকি সৈনিকদের মনের আবেগ আর চিন্তাভাবনাও সরাসরি সঞ্জয়ের মস্তিষ্কে টেলিকাস্ট করছিল। আজকের ভাষায় যাকে বলে ব্রেন টু ব্রেন ইন্টারফেস। এবার আসি মায়াসফারার কথায়, সেই বিভ্রমের প্রাসাদ, যেখানে শক্ত মেঝেকে দেখে জল মনে হতো, আবার জলকে মনে হতো কাচের মতো শক্ত মেঝে। এটাও কি জাদু? উৎসগুলো বলছেন না, এটা ছিল একটা অ্যাডভান্সড ভিআর আর এআর এনভায়রনমেন্ট। মানে একটা ইন্টারঅ্যাক্টিভ পরিবেশ যা মানুষের পারসেপশন বা উপলব্ধিকেই নিয়ন্ত্রণ করতে পারত। যে দেখছে তার মানসিক অবস্থার উপর ভিত্তি করে চারপাশের বাস্তবতা বদলে যেত, ভাবা যায়। আর সবচেয়ে ফিউচারিস্টিক যে ধারণাটা পাওয়া যায় সেটা হলো মৃত সঞ্জীবিনী বিদ্যা, মানে মৃত মানুষকে বাঁচিয়ে তোলা। কিন্তু শুধু শরীরটাকে নয়, তার স্মৃতি, তার পরিচয়, তার চেতনা সবকিছু সহ। উৎসের ব্যাখ্যা অনুযায়ী এটা ছিল এক ধরনের কনশিয়াসনেস ব্যাকআপ সিস্টেম। মানে কোনোভাবে মানুষের চেতনাকে ব্যাকআপ নিয়ে সেটাকে আবার রিস্টোর করা যেত, যা মৃত ব্যক্তির সম্পূর্ণ সত্তাকেই ফিরিয়ে আনত। তো এত কিছু জানার পর উন্নত অস্ত্র, জীবন তৈরির ক্ষমতা, এমনকি মনের ওপর নিয়ন্ত্রণ, যদি কোনো সভ্যতার কাছে এত শক্তি থাকে, তাহলে একটা প্রশ্ন তো আসেই, সেই সভ্যতা আজ কোথায় গেল? আর এখানেই উৎসগুলো আমাদের এক ভয়ঙ্কর সম্ভাবনার দিকে ইশারা করে। দেখুন, আধুনিক বিজ্ঞানে একটা থিওরি আছে, নাম দ্য গ্রেট ফিল্টার। থিওরিটা বলে যে কোনো সভ্যতা যখন প্রযুক্তিগতভাবে খুব বেশি উন্নত হয়ে যায়, তখন তারা এমন একটা বাধার মুখে পড়ে যা তাদের নিজেদেরই ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। মানে তাদের টেকনোলজি তাদের শেষ করে দেয়। আর উৎসগুলোর দাবিটা ঠিক এখানে। তাদের মতে মহাভারতের যুদ্ধটাই ছিল সেই প্রাচীন উন্নত সভ্যতার গ্রেট ফিল্টার। তাদের প্রযুক্তি এতটাই শক্তিশালী আর বিধ্বংসী হয়ে গিয়েছিল যে তারা আর সেটাকে কন্ট্রোল করতে পারেনি, আর তার ফল আত্মধ্বংস। তাহলে শেষে এসে আমরা কোথায় দাঁড়ালাম? যদি এই ব্যাখ্যা সত্যি হয়, যদি মহাভারত সত্যিই এক সুপার অ্যাডভান্স সভ্যতার পতনের ইতিহাস হয়, তাহলে এটা আর শুধু একটা পৌরাণিক গল্প থাকে না, এটা হয়ে ওঠে আমাদের নিজেদের জন্য একটা সতর্কবার্তা। কারণ আমরাও তো আজ টেকনোলজির শিখরের দিকেই এগোচ্ছি। প্রশ্নটা হলো, হাজার হাজার বছরের পুরনো এই কাহিনীটা কি আসলে আমাদের নিজেদের ভবিষ্যতেরই একটা আয়না দেখাচ্ছে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।